আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। ঠাকুমা বললেন, একটু আস্তে দাদু ভাই, চোখে ভালো দেখতে পাই না, এত জোরে হাঁটলে যে পড়ে যাব। বান্টি বলল, তাড়াতাড়ি না গেলে ভূত যদি পালিয়ে যায়। গ্রামের উঁচু নিচু মেঠো পথ, বৈশাখ মাস, সারাদিনের তীক্ষ্ণ গরমের পর সন্ধ্যা শীতল হাওয়ায় তৃপ্তির সেকি অনুভূতি। আকাশে একখণ্ড মেঘের ঘোমটার আড়ালে চাঁদের মিষ্টি হাসি। পাকা আম, জামরুল, লিচুর গন্ধে সারা গ্রাম যেন মোমো করছে। হলুদ সিঁদুরে লাল আমগুলোকে গাছে দোল খেতে দেখলে বান্টির জিভে জল আসে। কালবৈশাখীর ঝড়ে আম কুড়োতে গিয়ে পাড়ার লালটুর সঙ্গে তার অনেকবার ঠেলাঠেলি গুঁতোগুঁতিও হয়েছে। সে তার ঠাম্মা অর্থাৎ ঠাকুরমাকে নিয়ে যাচ্ছে পাড়ার সুকুমার কাকুর বাড়িতে। বান্টির ঠাকুরমা শুনেছেন সুকুমারের সদ্য বিবাহিত স্ত্রীকে ভূতে ধরেছে। তিনি সন্ধেবেলা রিকশায় চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটা ভূত সুকুমারের স্ত্রীর রানীর শরীরে ভর করে বাড়িতে আসে। তারপর যত তুলকালাম কাণ্ড। তাই ঠাকুমার ইচ্ছা সেই ভূত দেখা। অবশ্য কিছুদিন আগে এই গ্রামে আরেকটি ঘটনা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। বান্টির বড় জেঠু ডাক্তার, তিনি কলকাতায় থাকেন। বান্টিদের গ্রামের নাম পাঁচঘড়ি, পাশের গ্রাম বাহেন্দা। সেখানে ডাক্তার একটি চেম্বার খুলেছেন। মাসের শেষ রবিবার কলকাতা থেকে আসেন এখানে রোগী দেখতে। তার চেম্বারের একটু দূরে বিশাল এক দিঘি, দিঘির পাড়ে এক শ্মশান। বান্টির চেয়ে 2-3 বছরের ছোট্ট একটি ছেলেকে একদিন শ্মশানের নিকট যে শ্যাওড়া গাছ আছে তার পাশে বসে থাকতে অনেকেই দেখেছে। বসে থাকাটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। ছেলেটাকে দেখতে একেবারে বান্টির মতো। চলাফেরা, কথাবার্তা, গায়ের রং সবকিছুর এত মিল আছে যে তাকে দেখলে অনেকেই বান্টি ভাববে। এ নাকি ডাক্তারের সৃষ্টি, বিজ্ঞানের এক নতুন অবদান। এমনকি ছেলেটি যখন ডাক্তারের সাথে বাড়িতে আসে, বান্টির ঠাকুমাও তাকে ভুল করে বান্টি বলে ভেবেছিলেন। সে যাই হোক, গ্রামের লোকেরা ব্যাপারটাকে সহজভাবে মেনে নিতে পারেনি। অনেকে বলেছেন ডাক্তার নাকি জাদু জানে, সেই জাদুর সাহায্যে আরেকটি বান্টি তৈরি করেছেন। ব্যাপারটা ভৌতিক। ডাক্তার হাসতে হাসতে বলছেন ক্লোলিং বয় তৈরি করেছেন তিনি। এবারে ব্যাপারটা অবশ্য আরও সিরিয়াস। বান্টি ও তার ঠাকুরমা সুকুমারের বাড়ির সামনে উপস্থিত হলেন। টালির দোতলা বাড়ি, মাটির দেওয়াল, উঠানে মাদুর পেতে শুয়ে আছেন রানী। বাড়ির সামনে লোকজনের ভিড়। ঠাকুমা ভিড় ঠেলে এগিয়ে গেলেন রানীর দিকে। রানী বললেন ঠাকুমাকে দেখে, কে, সুরেনের মা এসেছো? বসো বসো, ভালো আছো তো? কতদিন তোমাকে দেখেনি। তুমি আমাকে চেনো? ঠাকুরমা বললেন, চিনব না? তোমাদের বাড়ির সামনের বাঁধানো ঘাটের চাতালে বসে বিকেলে কতদিন গল্প করেছি দুজনে। তুমি আমাকে পান খেতে দিয়েছো, দোক্তা পান এনেছো। দাও না একটা, অনেকদিন পর পান খেতে পাইনি। রানীর দুচোখ যেন লাল জবা ফুল। শরীরে সে কি অসীম ক্ষমতা। ভিড়ের মধ্য থেকে কেউ একটা নারকেল ছুঁড়ে দিল রানীর দিকে। রানীর দাঁত দিয়ে নারকেলের ছোবড়া ছাড়িয়ে 2 হাতের চাপে নারকেলটা ভেঙে ফেললেন। ঠাকুরমা বললেন, তোমাকে চিনলাম না তো। কি যে বলো সুরেনের মা? হাসতে হাসতে আবার বলল, আমি নারায়ণের মা গো। আমার ছেলে নারায়ণ রাজমিস্ত্রির কাজ করে। কদিন আগে সে তোমাদের বাড়িতে কাজ করছিল। এই পাড়ায় আমার বাড়ি। নারায়ণের মা? সে তো কবে মারা গেছে গো। রানী হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল, একদিন পুকুর ঘাটে চান করতে গেলাম, মাথাটা কেমন ঘুরে গেল, জলের মধ্যে পড়ে ডুবে গেলাম। শরীর থেকে ধীরে ধীরে আমি আলাদা হয়ে গেলাম। সবাইকে খুব ভালোবাসি, কি মায়া এই পাড়ার সকলের প্রতি।
মায়া কাটাতে পারিনি গো নিজের বাড়িরটাও। তাছাড়া ছেলেটা একা বাড়িতে থাকে, আর কোনো ভাই বোন তো তার নেই যে তাকে দেখাশোনা করবে। তাই তাকে ছেড়ে যেতে কিছুতেই মন চায় না গো। সেদিন সন্ধ্যাবেলা সুকুমারের বউ ফোলাম তেল মানে সুগন্ধি তেল মেখে রিক্সায় চেপে বাড়ি ফিরছিল। আমি দুর্গা মারু অর্থাৎ দুর্গা মণ্ডপের পাশের যে বট গাছের ডালে বসে ঘুমাচ্ছিলাম। নাকে গন্ধ আসতে বেশ ভালো লাগলো, তাই তার সাথে চলে এলাম গো। ঠাকুরমা বিস্ময় ভরা চোখে তার দিকে তাকালেন। তিনি বললেন, এতদিন তাহলে? উত্তর এলো, ওই বট গাছে ছিলাম। ছেলেপুলেরা মঞ্চ তৈরি করে, বট গাছের যন্ত্র টাঙিয়ে মাঝে মাঝে রবীন্দ্র জয়ন্তী নাটক করে গাছের নিচে প্যান্ডেল করে। তাছাড়া তারা সকাল সন্ধ্যা গাছের নিচের মাঠে খেলাধুলা করে, গল্পগুজব করে। আমি কাউকে কিছু বলি না, আমি কিন্তু ভয় করি বিচ্ছু ছেলে বানটিকে। একদিন ভর দুপুরে যখন চারিদিকে শুনশান, আমি গাছ থেকে নেমে পাগলির রূপ ধরে বট গাছের নিচে ছায়ে বসেছিলাম। বানটি ঘুড়ি উড়াচ্ছিল দুপুরের রোদে, তার সঙ্গে ছিল তোমাদের কুকুর টাইগার। বানটির চোখ পড়ে যায় আমার উপর, সে টাইগারকে লেলিয়ে দিল আমার দিকে। সে কি বিভৎস তার রূপ, আর একটু হলে সে চিবিয়ে আমার মুন্ডুটা খেয়ে ফেলতো। আমি সঙ্গে সঙ্গে গিরগিটির রূপ ধরে বট গাছের মগডালে উঠে গেলাম তোমার নাতি মানে বানটিকে কিন্তু সাবধান করে দিও যাতে আর আমাকে না ভয় দেখায়। আমি কিন্তু। ঠাকুরমা বললেন, তুমি কতদিন এখানে থাকবে? শুনেছি পাড়ার লোকেরা বট গাছটা কেটে ফেলবে, সেখানে নাকি বাড়ি তৈরি হবে। আমি এবার এখান থেকে চলে যাব। আর হ্যাঁ, আমাকে পান দিলে না তো? আমি আজ রাত্রে তোমার কাছে পান খেতে যাব। তুমি কয়েক কিলি দোক্তা পান আমার জন্য তৈরি করে রাখবে। ঠাকুরমা অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি বাড়ি গিয়ে তোমার জন্য কয়েক কিলি পান পাঠিয়ে দিচ্ছি। পানটি ও তার ঠাকুরমা বাড়ির পথে পা বাড়ালেন। ফুটফুটে জ্যোৎস্নার আলো এসে পড়েছে চারিদিকে। জ্যোৎস্নার আলোয় গাছের ছায়া পড়েছে রাস্তার উপরে, হাওয়ায় গাছগুলো দোল খাচ্ছে, ছায়াগুলো নড়ছে যেন অজস্র ভূত এদিক থেকে সেদিকে ছুটোছুটি করছে। পানটির চেয়ে কয়েক ক্লাস উপরে পড়ে লালটুর সাথে তার দেখা হলো বাড়ি ফেরার পথে। সে বলল, তো ডাক্তার জেঠু তো শরীরের একটা সেল নিয়ে ক্লোনিং এর সাহায্যে আর একটা পানটি তৈরি করেছেন। তিনি এবার কলকাতা থেকে এলে জিজ্ঞাসা করব কি করে মানুষ মরে ভূত হয়। এত বড় ডাক্তার নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। পানটি কোনো উত্তর দিল না। তার ভয় সত্যি যদি রাতে ভূত পান খেতে আসে তার বাড়িতে। ধন্যবাদ। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আপনারা আমার পাশে থাকুন, আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন।